আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির আজকের আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। সৌদি আরবে লাগাতার বিমান হামলার পর ইয়েমেন থেকে পালিয়েছে আমিরাতপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা। সৌদি আমিরাতের মাঝে তীব্র উত্তেজনা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, এবার শত্রুপক্ষকে ভয়ঙ্কর হুমকি ইরানের। ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য প্রস্তুত। মোদির ওপর ট্রাম্পের পর এবার ডক্টর ইউনূসের অ্যাকশন। যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক বসানোর পথে বাংলাদেশ। পুরো ইরান জুড়ে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার পাক ফিল্ড মার্শালের। আন্দোলনকারীরা যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থে কাজ করছে, ইরানের প্রধান বিচারপতির নজিরবিহীন হুঁশিয়ারি। শিরোনামের পর এবার জানাবো পুরো খবর। সৌদি আরবে লাগাতার বিমান হামলার পর ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী নেতা ও সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির প্রধান আইদারুস আল জুবাইদি ইয়েমেন থেকে পালিয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, আমিরাতের সহায়তায় তিনি প্রথমে নৌকায় করে সোমালিল্যান্ড পালিয়ে যান এবং পরে মোগাদিশু থেকে বিমানে করে আবুধাবির একটি সামরিক বিমানবন্দরে পৌঁছান। রিয়াদে ইয়েমেন সংকট নিয়ে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে জুবাইদির যোগ দেওয়ার কথা থাকলেও তিনি সেখানে অনুপস্থিত ছিলেন। এরপরই তার পালানোর এই খবর এলো, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই ঘটনাকে কেন্দ্র করে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলের দুই শক্তিশালী দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রাজনৈতিক ফাটল আরও স্পষ্ট। সৌদি জোট তাদের বিবৃতিতে বলেছে, জুবাইদি ও তার সঙ্গীরা সোমালিল্যান্ড থেকে মোগাদিশু হয়ে একটি বিশেষ বিমানে চেপে আবুধাবির আল রিফ সামরিক বিমানবন্দরে অবতরণ করেছেন। এই পুরো প্রক্রিয়াটি আমিরাতি কর্মকর্তাদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে বলেও তাদের ভাষ্য। বিবৃতিতে আরো বলা হয়, উড়োজাহাজটি ওমান উপসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় এর শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছিল এবং অবতরণের মাত্র 10 মিনিট আগে তা পুনরায় চালু করা হয়। সৌদি জোট সরাসরি সেই আমিরাতি কর্মকর্তার নাম উল্লেখ করেছে, যার কাছে জুবাইদি সাহায্য চেয়েছিলেন। জুবাইদি আবুধাবিতে অবস্থান করছেন এমন খবর নিশ্চিত হলে তা রিয়াদকে আরো ক্ষুব্ধ করতে পারে, কারণ সৌদি আরব শুরু থেকেই বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রাখতে আমিরাতকে চাপ দিয়ে আসছিল। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেন যুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের কৌশলগত বিরোধ এখন প্রকাশ্যে চলে এসেছে। ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে এই দুই দেশ একই জোটের অংশ হলেও গত মাসে বিচ্ছিন্নতাবাদী এসটিসি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকারকে হটিয়ে দক্ষিণ ইয়েমেনের নিয়ন্ত্রণ নিয়ে সৌদি সীমান্তের কাছাকাছি পৌঁছে গেলে দুই দেশের মধ্যে শুরু হয় টানাপোড়েনের। সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে ইয়েমেন থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে এবং দেশটিতে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। তবে মধ্যপ্রাচ্য আফ্রিকায় নিজেদের প্রভাব বিস্তারের যে উচ্চাভিলাষী পররাষ্ট্র নীতি আমিরাত গ্রহণ করেছে, জুবাইদির পলায়ন সেটিকেই নতুন করে আলোচনায় নিয়ে এলো। এসটিসির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, জুবাইদি এইডেন বন্দরে সামরিক ও নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন। তবে তার এই আকস্মিক পলায়ন এবং রিয়াদের বৈঠকে অনুপস্থিতি ইয়েমেনের দক্ষিণাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, এবার শত্রুপক্ষের ভয়ঙ্কর হুমকি ইরানের। ভেনেজুয়েলায় ঢুকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে বেশ সতর্ক হয়ে উঠেছেন বিশ্ব নেতারা। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের দেশ ইরানেও হামলার হুমকি দিয়ে বসেছেন তিনি। এর একদিন যেতে না যেতেই ইরান লেবানন এবং ফিলিস্তিনের পশ্চিম তীরের সাথে যুগপৎ যুদ্ধের জন্য নিজেদের প্রতিরক্ষা বাহিনীকে জোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন মদতপুষ্ট ইসরায়েল। একের পর এক এমন হুমকির প্রতিক্রিয়ায় এবার শত্রুদের ওপর আগাম হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানও। গত মঙ্গলবার 6 জানুয়ারি এক বিবৃতিতে এই সতর্ক বার্তা দেয় ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে বাঁচতে শুরু করেছে ভয়ঙ্কর যুদ্ধের দামামা। ইরানের প্রতিরক্ষা বিষয়ক নতুন গঠিত এই কাউন্সিল তাদের বিবৃতিতে জানিয়েছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বা দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে। কাউন্সিল জোর দিয়ে বলেছে, আক্রান্ত হওয়ার পর শুধু পাল্টা জবাব দেওয়ার মধ্যেই তারা নিজেদেরকে সীমাবদ্ধ রাখবে না, বরং নিজেদের নিরাপত্তা রক্ষায় যে কোনো দৃশ্যমান হুমকির লক্ষণ বিবেচনায় নিয়ে তারা পদক্ষেপ নেবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সক্ষমতা যাচাইয়ের জন্য সামরিক মহড়া চালানোর 2 দিন পর এই হুঁশিয়ারি এলো।
মুদ্রাস্ফীতি ও মুদ্রার মানের চরম পতনের কারণে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরান জুড়ে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সরাসরি স্বীকার করেছে ইরানে চলমান এই বিক্ষোভে তাদের হাত আছে। বিক্ষোভে প্রকাশ্য সমর্থন জানিয়ে ইরানের বর্তমান সরকার উৎখাতে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এই বিক্ষোভ নিয়ন্ত্রণে বেশ হিমশিম খাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। এমন পরিস্থিতিতে শত্রুপক্ষের ওপর আগাম হামলার হুঁশিয়ারি দিয়ে বিবৃতি জারি করল ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতের পর গঠিত হয় এই কাউন্সিল। তারা বলেছে ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয়ে তাদের কাছে রেড লাইন বা চূড়ান্ত সীমা, যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। বিবৃতিতে আরও বলা হয়, যে কোনো ধরনের আগ্রাসন বা শত্রুতামূলক আচরণের উপযুক্ত কঠোর জবাব দেয়া হবে। যারা আক্রমণ করবে তাদের একই কায়দায় পাল্টা আঘাত করা হবে। তবে বিবৃতিতে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত ইংরেজি দৈনিক পত্রিকা তেহরান টাইমসও আগাম আত্মরক্ষামূলক হামলার সম্ভাবনার কথা উল্লেখ করেছে। এর মাধ্যমে কাউন্সিলের দেয়া বার্তাই আবারও নিশ্চিত করা হলো। ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য প্রস্তুত। যে কোনো ধরনের যুদ্ধ উত্তেজনার প্রতি তেহরানের বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। একই সাথে জোর দিয়ে বলেছেন ইরান যে কোনো হামলা মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞ। স্থানীয় সময় বৃহস্পতিবার 8 জানুয়ারি লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। খবর জানিয়েছে ফার্স্ট নিউজ। আরাকচি বলেছেন, আমরা সব ধরনের পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি আরো বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত। পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনার জন্যও আমরা প্রস্তুত। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আমেরিকানরা যখন বুঝবে যে আলোচনা মানে নির্দেশ চাপিয়ে দেয়া নয়, তখনই অর্থবহ আলোচনা শুরু হতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ওমানের মধ্যস্থতায় 5 দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। মাস্কাটে 6ষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা থাকলেও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় তা বাতিল করা হয়। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা করার পরিবর্তে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা তেহরানের মতে কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতা। আরাকচি সাংবাদিকদের বলেন, আমাদের অঞ্চল মারাত্মক হুমকির মুখোমুখি, বিশেষ করে ইহুদিবাদী শাসনের হুমকি আগের যে কোনো সময়ের চেয়ে বিপজ্জনক। তিনি আরও যোগ করেন, গত 2 বছরে লেবানন ও ইরান সহ অঞ্চলের 7টি দেশ ইহুদিবাদী শাসনের হামলার শিকার হয়েছে। তিনি বলেন, ইসরায়েল এখনো লেবাননের একটি অংশ দখল করে রেখেছে এবং প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সাথে 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করছে। মোদির ওপর ট্রাম্পের পর এবার ডক্টর ইউনূসের অ্যাকশন। যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক বসানোর পথে বাংলাদেশ। গত সোমবার 5 জানুয়ারি অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভারত থেকে তুলা ও সুতা আমদানির বিষয়টি পর্যালোচনা করেছে এবং একটি শুল্ক আরোপের প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। ভারতীয় সুতা রপ্তানিকারকদের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় শিল্প সংশ্লিষ্টরা বাংলাদেশের ট্রেড রিপোর্টের বরাত দিয়ে জানিয়েছেন যে বাংলাদেশ ভারত থেকে আমদানিকৃত সুতার ওপর শুল্ক আরোপের কথা বিবেচনা করছে। বাংলাদেশ বিশ্বের বৃহত্তম তুলা আমদানিকারক দেশ। যদি এই শুল্ক কার্যকর হয়, তবে ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলার দাম কমে যেতে পারে, যা সরাসরি ভারতের কৃষক ও সুতা কলগুলোকে ক্ষতিগ্রস্ত করবে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। এর আগে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত, চীন ও ব্রাজিল এই 3 দেশের ওপর 500% শুল্ক আরোপের প্রস্তাব সংক্রান্ত একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য লিন্ডসে গ্রাহাম এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এই তথ্য। খবর জানিয়েছে এনডিটিভি। গত কয়েক সপ্তাহে প্রতিবেশী 2 দেশের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার প্রেক্ষাপটে এই ঘটনাটি সামনে এলো। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশ 10 থেকে 20% পর্যন্ত কাস্টমস ডিউটি বা শুল্ক আরোপ করতে পারে। নয়াদিল্লি ভিত্তিক বিশ্লেষক রাহুল চৌহান হিন্দুস্তান টাইমসকে বলেন, এই পদক্ষেপ ভারতের অভ্যন্তরীণ বাজারে তুলার দামের পুনরুদ্ধারে বাধা দিতে পারে। উল্লেখ্য, 2025 সালের 10 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ভারতের শুল্কমুক্ত আমদানির কারণে অভ্যন্তরীণ বাজারে তুলার দাম ব্যাপকভাবে কমে গিয়েছিল। প্রতিবেদনে আরো যুক্ত করা হয়েছে যে দুর্বল দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে 2 দেশের বাণিজ্য আরো ক্ষতিগ্রস্ত হতে পারে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের 2025 সালের মে মাসের একটি বিশ্লেষণ বলছে, এর ফলে বাংলাদেশের প্রায় 47 কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য বা ভারতে বাংলাদেশের মোট রপ্তানির 40%-এরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।
পুরো ইরান জুড়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। দেশটিতে গত কয়েকদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বিক্ষোভ চলছে, যা সহিংস আন্দোলনের রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। অনলাইন পর্যবেক্ষক গ্রুপ নেট ব্লগস জানিয়েছে, ইরানের সব জায়গায় ইন্টারনেট ব্ল্যাকআউট পরিলক্ষিত হচ্ছে। ইন্টারনেট বিচ্ছিন্নের আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে গ্রুপটি। তারা বলেছে, যখন দেশটিতে সংকটময় মুহূর্ত চলছে, তখন ইন্টারনেট বিচ্ছিন্ন করে সাধারণ মানুষের যোগাযোগের অধিকারকে ব্যাহত করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যম ও সরকারি বিবৃতির বরাত দিয়ে এএফপি সংবাদ সংস্থার এক পরিসংখ্যান অনুযায়ী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্তত 21 জন নিহত হয়েছেন। এদিকে অস্থির পরিস্থিতি মোকাবিলায় ইরানি কর্তৃপক্ষের বার্তায় দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ নিয়ন্ত্রণে সর্বোচ্চ সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছেন। তবে এই সপ্তাহের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, দাঙ্গাকারীরা তাদের জায়গায় বসিয়ে দিতে হবে। একই সাথে দেশটির প্রধান বিচারপতি বিক্ষোভকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সমন্বিতভাবে কাজ করার অভিযোগ তোলেন। ইরানি রিয়ালের ব্যাপক দরপতন ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জেরে ডিসেম্বরের শেষ দিকে ইরানে বিক্ষোভ শুরু হয়, যা এখনো পর্যন্ত চলমান। দিন যত যাচ্ছে বিক্ষোভের মাত্রা তত বাড়ছে, সঙ্গে বাড়ছে হতাহতের সংখ্যাও, সূত্র জানিয়েছে আল জাজিরা। পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বাংলাদেশের সাথে দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। পাক আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্স জিএইচকিউ বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই সংকল্প ব্যক্ত করেন। বিবৃতিতে বলা হয়, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। আইএসপিআর আরও জানিয়েছে, উভয় পক্ষই পাকিস্তান ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাদারী সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময় এবং প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার গুরুত্বের ওপর জোর দিয়েছে। বাংলাদেশের বিমান বাহিনী প্রধান পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় তাদের অবদানের স্বীকৃতি দেন। বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকটি দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের দৃঢ় সম্পর্কের প্রতিফলন ঘটিয়ে সমাপ্ত হয়। পৃথকভাবে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ইসলামাবাদে পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফের সাথেও বৈঠক করেন। এই বৈঠকে পারস্পরিক পেশাগত স্বার্থ, বিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা কাঠামো এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়। নৌবাহিনী প্রধান বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সামুদ্রিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর অঙ্গীকারের কথা তুলে ধরেন। আন্দোলনকারীরা যুক্তরাষ্ট্র ইসরায়েল স্বার্থে কাজ করছে, ইরানের প্রধান বিচারপতির নজিরবিহীন হুঁশিয়ারি। অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়নের জেরে ইরানের সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী তেহরান ছাড়াও বুরুজের্দ, আরসানজান ও গিলানে ঘার্ব সহ বিভিন্ন শহরে বহু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। এই প্রেক্ষাপটে ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মিসৌনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছেন। তিনি বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা তা সমর্থন করছে, তারা মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থে কাজ করছে। সড়কে অশান্তি ও অনিরাপত্তা সৃষ্টিকারীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, বিক্ষোভ প্রশমনে সরকার সীমিত সহায়তা হিসেবে প্রতি পরিবারকে মাসিক প্রায় $7 দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষের দাবি, এই অর্থ মৌলিক খাদ্যপণ্যের মূল্যস্ফীতির চাপ কিছুটা কমাতে সহায়ক হবে। গত মাসে তেহরানের গ্র্যান্ড বাজারে মুদ্রার অবমূল্যায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে থেকে বিক্ষোভের সূত্রপাত, যা দ্রুত অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য বলছে, এসব বিক্ষোভে এখনো পর্যন্ত অন্তত 36 জন নিহত এবং প্রায় 2000 সাধারণ মানুষ গ্রেপ্তার। এদিকে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, যে কোনো আগ্রাসীর বিরুদ্ধে কঠোর জবাব দেয়া হবে এবং দেশের সামরিক প্রস্তুতি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। অপরদিকে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে বলেছেন, ইরান শত্রুর সামনে কখনোই মাথা নত করবে না। এরই সাথে শেষ করব আজকের জাগো টিভির আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। সৌদি আরবে লাগাতার বিমান হামলার পর ইয়েমেন থেকে পালিয়েছে আমিরাতপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা। সৌদি আমিরাতের মাঝে তীব্র উত্তেজনা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, এবার শত্রুপক্ষকে ভয়ঙ্কর হুমকি ইরানের। ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য প্রস্তুত। মোদির ওপর ট্রাম্পের পর এবার ডক্টর ইউনূসের অ্যাকশন। যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক বসানোর পথে বাংলাদেশ। পুরো ইরান জুড়ে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার পাক ফিল্ড মার্শালের। আন্দোলনকারীরা যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থে কাজ করছে, ইরানের প্রধান বিচারপতির নজিরবিহীন হুঁশিয়ারি। এই ছিল আজকের জাগো টিভিতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।